প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। রয়েছেন মাসুমুর রহমান খলিলি, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুটা করব প্রফেসর সিদ্দিককে দিয়ে। জুলাই সনদ স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এই সনদ পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটা ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে উনি মূলত এনসিপির অবস্থান সম্পর্কে একটা কথা বলেছেন, যে বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করতো আজকে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে জাতীয় ঐক্য নয় বলে উল্লেখ করেছেন। আমরা দেখলাম যে এটির বড় ঘটনা সবাই বলার চেষ্টা করেছে। একই সঙ্গে মির্জা ফখরুলের উনি আবার উল্লেখ করেছেন এনসিপির প্রসঙ্গ টেনেছেন। প্রফেসর সিদ্দিক, জুলাই সনদ নিয়ে আপনার মূল্যায়নটা কি? প্রথমত গতকাল যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, আমি প্রধান উপদেষ্টার মতো এবং অন্যান্য অনেকের মতোই বলবো যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা। 2024 সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট রেজিমের অবসান এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় জুলাই যোদ্ধা যারা ছিলেন বা জুলাই আন্দোলনের সাথে অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের দুটো দাবি ছিল। একটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র, আর একটা হলো জুলাইয়ের সনদ। এবং এই জুলাইয়ের ঘোষণাপত্রটি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের বা এই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের প্রধান উপদেষ্টা সেটি ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং সেটিও আমাদের জাতীয় সংসদের সামনেই সব রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই সেটি ঘোষিত হয়েছিল। যদিও সেই জুলাই যে ঘোষণাপত্র সেটি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তর্ক বিতর্ক ছিল এবং আমরা বলবো যে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েও শেষ পর্যন্ত সেটি হয়েছিল। আমাদের সামনে এই গোটা জাতি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে সমস্ত পক্ষের শক্তিগুলো, তাদের কাছে একটা বহুল কাঙ্ক্ষিত বিষয় ছিল এই জুলাই সনদ। এবং এই জুলাই সনদটি আপনি জানেন যে আমরা সরকার যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করেছিল, সংস্কার কমিশনগুলো গঠন করেছিল, সেই সংস্কার কমিশনগুলোর মধ্যে 6টা প্রধান যে সংস্কার কমিশন ছিল, সেই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে 8 মাসের রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনার পর চূড়ান্তকরণ করা হয় এবং সেটি গতকাল স্বাক্ষর করা হয়। বাংলাদেশের ইতিহাসে কিন্তু যে কোনো সনদ তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটার নিরসন এবং শেষ পর্যন্ত কিছু কিছু বিষয়ে ভিন্নমত সহ এই যে জুলাই সনদটি স্বাক্ষরিত হলো 8 মাসের রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এবং ঐক্যমত্য কমিশনের বিশেষ করে যে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে, এটিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা নতুন, আমরা বলবো যে একটা নতুন মাত্রা, রাজনীতিতে একটা নতুন মাত্রা সংযুক্ত করেছে। এখন জুলাই সনদে আমরা দেখেছি যে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে সেখানে চূড়ান্তভাবে সেটি প্রণীত হয়েছে এবং সেখানে 47টি যে সংস্কার প্রস্তাব আছে, যেগুলোর সাথে আমাদের সাংবিধানিক সংস্কারের একটা বা সেইখানে সংবিধান সম্পর্ক আছে। আর বাকি যেগুলো 37টি আছে, সেই 37টির কথা আমরা যেটুকু জেনেছি সেটা অধ্যাদেশ, রাষ্ট্রপতির অধ্যাদেশ বা প্রশাসনিক আদেশের মাধ্যমে সেগুলো করা হয়েছে। একটু আগে আপনি বলেছেন জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেগুলো হলো যে এটির বাস্তবায়নের জন্য যদি কালক্ষেপণ করা হয় তাহলে সেটি একটা গাদ্দারি করা হবে। আমি মনে করি যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যে 37টি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে করা হয়েছে, সেইগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে একটা পদক্ষেপ নিতে পারে। আর যেগুলো সাংবিধানিক প্রশ্ন যেগুলোর সাথে জড়িত আছে, সেই সাংবিধানিক প্রশ্নগুলো মীমাংসা তো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলেন বা আমাদের জাতীয় পরিষদের আইন পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রসঙ্গ আছে, সেইগুলোর ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে
একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপাত দৃষ্টিতে আমরা যে জি। মত পার্থক্যগুলো দেখছি, মত ভিন্নতা, এইটা যতদূর কমিয়ে এনে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে আমরা যদি এটা বাস্তবায়নের দিকে যাই, সেটি হবে আমাদের জাতির জন্য প্রফেসর সিদ্দিক, বহুল এখানে দুটো প্রত্যাশিত। বিষয় আপনার সঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো। একটি হলো যে আপনি জানেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিদার মূলত এই এনসিপির লোকজন, তারাই দাবিটা উঠিয়েছিল। জি। এবং এনসিপি গঠন হওয়ার আগেই তখন তারা জাতীয় নাগরিক কমিটি নামে তাদের সংগঠনটা ছিল, এবং তারা এই অনুষ্ঠানে অনুপস্থিত। জি। এই বিষয়টি নিয়ে এখন বেশি চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি দীর্ঘদিন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে জুলাই সনদ ঘোষিত হলো, আপনার ঐতিহাসিক বলছেন, আমরা মনে করি বড় ঘটনা নিঃসন্দেহে। এখন যারা এটার দাবিদার ছিলেন, যারা এটা উত্থাপন করেছিলেন, তারাই অনুপস্থিত। তাহলে বিষয়টি কেমন দাঁড়ালো? দেখুন, কালকের এই ঐতিহাসিক ঘটনাটির সৌন্দর্য ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে। একটি ঘটনা হচ্ছে যে এই জুলাই সনদ স্বাক্ষরের যে ভেন্যু, সেই ভেন্যুতে জুলাই যোদ্ধা নামে যে সংগঠনটির অবস্থান, এবং সেখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবং একদিকে হলো জুলাই যোদ্ধারা যারা এসেছেন, সেখানে তারা তাদের দাবি আদায়ের জন্য মঞ্চ ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনা, পার্লামেন্ট হাউসে ঢুকে যাওয়ার প্রচেষ্টা, এবং সেইগুলো নিবৃত্ত করার জন্য পুলিশের আবার পাল্টা ব্যবস্থা, এবং সেইখানে জুলাই যোদ্ধাদের উপর পুলিশের আক্রমণ এবং সেখানে আহত হওয়ার ঘটনা। এটি কিন্তু আমি প্রথমত মনে করি যে এই ঐতিহাসিক যে স্বাক্ষর অনুষ্ঠান, সেটার সৌন্দর্য ক্ষুণ্ণ করেছে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যদি একটু প্রোঅ্যাক্টিভ হয়ে এই যারা জুলাই যোদ্ধা, তাদের সাথে শেষ মুহূর্তে কিন্তু তাদের দাবিটার অন্তর্ভুক্ত করা হয়েছে, অঙ্গীকারনামা সংশোধন করে করা হয়েছে, পঞ্চম দফা যেটা ছিল। কিন্তু তারা এই ধরনের একটা কর্মসূচিতে আসছেন এবং সেটা আগের রাতেই আমরা শুনেছি। তো সেইখানে সরকারের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ নিয়ে সেটি যদি আগেই সমাধান করা যেত, তাহলে এটি এই যে ঐতিহাসিক যেটা বলছি, জাতীয় ঐক্যমত্য কমিশনে আসলে ওইভাবে সিদ্ধান্ত নেয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাহেব যখন ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এরপরে কিন্তু সংশোধনটা করা হয়েছে। জি, তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হলো, আপনি যেটি বলেছেন যে গোটা জাতির কাছে কালকে এই স্বাক্ষর অনুষ্ঠানটা একটা অসম্পূর্ণ থেকে গেছে এনসিপির অনুপস্থিতিতে। দেখেন, গণফোরাম তারা স্বাক্ষর করেনি, কিন্তু এই স্বাক্ষর অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল। অনেকেই বলছেন যে এটা একটা রাজনৈতিক শিষ্টাচার। তো এনসিপির আমাদের যারা তরুণ সদস্য, তাদের হয়তো বিবেচনার মধ্যে এটা থাকেনি। তারা যদি উপস্থিত থেকে স্বাক্ষর না করতেন, সেটাও কিন্তু এক ধরনের প্রতিবাদের ভাষাটা কিন্তু আরেকটা নতুন মাত্রা পেত, এবং রাজনীতিতে আরেকটা নতুন শিষ্টাচারের ক্ষেত্রে তারাও একটা কন্ট্রিবিউট করতে হবে। আগে থেকেই তারা কিন্তু এটা বলছিলেন যে আমরা ভিত্তি চাচ্ছিলেন, আমরা একটা আইনি ভিত্তি চাই, এটা বাস্তবায়ন কিভাবে হবে সেই ব্যাপারে একটা সুনির্দিষ্ট নিশ্চয়তা চাই, এবং আরো কিছু বিষয় বলা হয়েছিল যে এই যে সংস্কারগুলো সাংবিধানিক হবে, সেটার নাম দিতে হবে বাংলাদেশের সংবিধান 2026, সেইভাবেও তারা একটা চাচ্ছেন। এখন ধরেন, অনেক আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের একটা ধারণা ছিল যে এনসিপির সাথে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের যে প্রধান উপদেষ্টা, তাদের এক ধরনের সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কাজে লাগিয়ে এনসিপিকে এই স্বাক্ষরের সাথে মানে যদি যুক্ত করা যেত, তাহলে আমি মনে করি যে এই ঐতিহাসিক মুহূর্তটা সত্যিকার অর্থে ঐতিহাসিক হতো। আরেকটা জিনিস, যে যেহেতু কমিশনের 31 তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, জি, তো এইটা যদি তাদেরকে করা হতো তাহলে ভালো হতো, কিন্তু তাদের অনুপস্থিতি এটা জাতির চোখে লেগেছে, এবং এই অনুষ্ঠানের সৌন্দর্য যে ক্ষুণ্ণ করেছে তাতে কোনো সন্দেহ নেই। মাসুমুর রহমান খলিল, এনসিপির কয়েকজন নেতার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। তারা আশা করেছিল যে জামাত ইসলাম সম্ভবত শেষ পর্যন্ত স্বাক্ষর করবে না, কিন্তু আমরা দেখলাম যে জামাত ইসলাম স্বাক্ষর করেছে, এবং জামাত ইসলাম স্পষ্ট বলেছিল যে আইনি ভিত্তি এবং পিআর ছাড়া তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না। এমনকি গতকাল সকালেও একটি অনুষ্ঠানে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল উনি কিন্তু বলেছিলেন যে আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর করবেন না। এই যে ওনারা একদম টোটালটা সরে আসলেন, পিআরও নেই, আইনি ভিত্তিও নেই সনদে, এরপর ওনারা স্বাক্ষর করলেন। এই যে জামাতের টোটাল সরে আসা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে কি, আপনি জামাতের অবস্থান টোটাল সরে আসা হিসেবে যেভাবে দেখছেন, এইভাবে তো দেখতেই পারেন, তবে তার অন্য একটা সাইডও আছে। সেটা হচ্ছে, জামাত কখনো কিন্তু এই জুলাই সনদের বিরোধিতা করে নাই, এখানে স্বাক্ষর করবে না নীতিগতভাবে এই কথা বলে নাই।
তবে তাদের দুইটা দাবি ছিল, মৌলিক দাবি, যেটা আপনি উল্লেখ করলেন। একটা হচ্ছে সাংবিধানিক ভিত্তি দেয়া, দ্বিতীয়ত পিআর, আইনি ভিত্তি আর কি মূলত। মানে আইনি ভিত্তি, মানে জি, জি। বাস্তবায়নের ব্যাপার আইনি ভিত্তি। এটার ব্যাপারে একটা সাংবিধানিক ব্যাখ্যাও কিন্তু তারা দিয়েছে। সেটা হচ্ছে যেগুলোর সাথে সংবিধান সংশোধনের বিষয় থাকবে, এটা সংবিধান আদেশের মাধ্যমে কিন্তু জি। সংশোধন করা সম্ভব। পরবর্তী পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হলো, গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। এবং গণভোটের ব্যাপারে এখন কিন্তু আর দ্বিমত নেই। প্রধান যে 3 রাজনৈতিক দল যেটা আমরা বলছি, এটা কোনো দ্বিমতের বিষয় নেই। তবে এই জায়গাটাতে হচ্ছে কি, জামাতের যে অবস্থানটা, সেটা হচ্ছে কি, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না সরাসরি বলে নাই, বলছে এই দুইটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে তারা বিবেচনা করবে না করার ব্যাপারে। এই দুইটাই কিন্তু অ্যাড্রেস করা হয়েছে, একেবারে এই যে হয়নি তা না। যেমন পিয়ারের কথা বললেন, পিয়ারের জুলাই সনদে আছে হচ্ছে কি, উচ্চ পরিষদে পিয়ার হবে এবং সেটা অর্ধেক আসন আনুপাতিকভাবে নির্বাচিত হবে, বাকি অর্ধেক ট্রেডিশনাল ওয়েতে। সেখানে তো নোট অফ ডিসেন্ট রয়েছে। না, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, কিন্তু এটা তো কমিশনের প্রস্তাব আছে, জি, জি, কমিশনের প্রস্তাব আছে, জি। অ্যাড্রেস করা হয়েছে এবং ওইটার ভিত্তিতেই কিন্তু তারা ওখানে স্বাক্ষর করেছেন। আর দ্বিতীয় আর যে আইনি ভিত্তি, আইনি ভিত্তি যেটা আছে, এটারও কিন্তু একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কি, যদি গণভোটটা আগে অনুষ্ঠিত হয় তাহলে সংবিধানের চূড়ান্ত জিনিসটা জনগণের অভিপ্রায়ই হবে সংবিধানের সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। যদি গণভোটের মাধ্যমে এটা পাশ হয়ে যায় তাহলে তো সাংবিধানিকভাবেই এটা কার্যকর করা সম্ভব। আনুষ্ঠানিকতার যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে যখন সংসদ গঠন হবে এটা আনুষ্ঠানিকতা হতে পাবে। যেমন আমরা এটা অতীতেও উদাহরণ দেখি, জিয়াউর রহমানের সময়, যেমন এই যে 75-এর যে পট পরিবর্তন, এরপরে তো একদলীয় শাসন থেকে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করলেন জিয়াউর রহমান সাহেব, এবং সেটা পরবর্তী পর্যায়ে কিন্তু পঞ্চম সংশোধনের মাধ্যমে এটার বৈধতা দেওয়া হয়। এরশাদ সাহেব একই জিনিস করছেন, এগুলো সংবিধানকে টাচ করা হয়। এখন প্রশ্ন করতে বলেন যে এখন তার সামরিক শাসন নাই, তবে তখন সামরিক শাসন ছিল, এখন নতুন বাস্তবতার কারণে এখন সংবিধান আদেশের মাধ্যমে এটা করা সম্ভব। ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যদি এই একটা গণভোটটা আগে অনুষ্ঠিত হয় অথবা একই দিনে যদি অনুষ্ঠিত হয়, এখানে জনগণ যদি সম্মতি জানায় হ্যাঁ বলে, তাহলে তো এটা আইনি এখানে একটা বাধ্যবাধকতা সরাসরি অবশ্যই পায়। প্রশ্ন আপনাকে করি, গণভোট হওয়ার কি আদৌ সম্ভাবনা রয়েছে? না, দেখি না, আমি দেখি সম্ভাবনা আছে। সম্ভাবনা এই কারণেই আছে, ধরেন বিএনপি, জামাত বা এনসিপি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা অনেক বিষয়ে কিন্তু মতানৈক্য দেখছিলাম শুরুতে। সেই জায়গায় 84টা বিষয়ে তারা একমত হয়েছে। তার মানে তারা ভেতরে যে বিতর্কটা করেছে, বিতর্কের পরে চূড়ান্তভাবে কিন্তু তারা একটা কমন জায়গায় আসার চেষ্টা করছে। আমরা পলিটিক্যাল লিডার যারা আছে তাদের দুই ধরনের কথা দেখি, একটা হচ্ছে রেটরিক, আর একটা হচ্ছে তারা আসলেই মিন করে নীতিগতভাবে। তাদের রেটরিক নানান কথা আছে, এগুলোকে সব দেশেই কিন্তু ওইভাবে আমলে নেওয়া হয় না। তারা যেটা মিন করে, সে মিন করার ক্ষেত্রে আমরা দেখি না যে এই ইয়েগুলোর জুলাইয়ের যে পক্ষের রাজনৈতিক শক্তি, এই শক্তিগুলো এক জায়গায় এসে রাষ্ট্রের সংস্কার অথবা যেসব অন্যান্য এজেন্ডাগুলো আছে এগুলোর ব্যাপারে অগ্রসর হবে না, এরকম জিনিস কিন্তু আমরা দেখি না। যার কারণে দেখেন, আমরা ঐকমত্যের যে আলোচনাগুলো দেখছিলাম সংলাপের মধ্যে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু পরে আবার একসাথেই নেতারা কথাবার্তা বলছে, কীভাবে সমাধানে পৌঁছানো যায় সে আলোচনা করছে, এবং ফাইনালি কিন্তু স্বাক্ষরও করলো বিএনপি, জামাত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুর রহমান খলিলি, রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। সিদ্দিকুর রহমান খান, কেউ কেউ বলছেন যে জুলাই সনদে এমন কিছু বিষয় নেই যা থাকা উচিত ছিল। সনদে থাকা উচিত ছিল স্বৈরাচারী এরশাদ সরকারের শাসনামলে 9 বছরের দুর্নীতির অপকর্মের কাহিনী ও তার ক্ষমতাচ্যুতি। আরও থাকা উচিত ছিল 11 সরকারের 2 বছরের শাসনামলের দুর্নীতি এবং লুটপাটের কাহিনী। আরও থাকা উচিত ছিল 11 সরকার কিভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে এদেশ থেকে নিরাপদে চলে গেল। আরও থাকা উচিত ছিল যে কুখ্যাত
জাতীয় পার্টি কিভাবে ভারতের সাথে এবং আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াজু করে হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলে গৃহপালিত দলের ভূমিকা অবতীর্ণ ছিল। বিডিআর হত্যার বিষয়টি জুলাই সনদে নেই। জি, এটি অনেক বড় ঘটনা, অনেকে এই নিয়েও ব্যাপক সমালোচনা করছেন, কি বলবেন? আমাদের জাতির প্রত্যাশা তো অনেক, যে আমরা আরো যে তালিকা বলেছেন, যে ফিরিস্তি বলেছেন, এই ফিরিস্তি আরো লম্বা হতে পারে। জি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই জুলাই সনদ যেটি প্রণীত হয়েছে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কমিশন এবং কমিশনের টিওআর যেটি ছিল টার্মস অফ রেফারেন্স, সেই টার্মস অফ রেফারেন্সের মধ্য দিয়ে তারা কিন্তু সুপারিশগুলো করেছেন এবং সেই সুপারিশগুলোর মধ্যে প্রথমে আলোচনা শুরু হয়েছিল 166টি সংস্কার প্রস্তাব নিয়ে। আমাদের রাজনৈতিক দল 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, কিন্তু 30টির প্রথম দফায় 33টি রাজনৈতিক দলের সাথে এই ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছিল। পরবর্তীতে দ্বিতীয় দফায় 30টি রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করেছেন এবং 166টি মানে যে সংস্কার প্রস্তাবনা ছিল এইগুলোর মধ্যে গুরুত্ব বিবেচনায় রেখে আমাদের রাজনৈতিক দলগুলো 84টি ব্যাপারে তারা এখানে ঐক্যমত আলোচনা শুরু করে এবং সেইখানে কয়েকটা ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছাড়া আমরা বলতে পারি যে মোটা দাগের রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমত্যে এসেছেন। এখন প্রথম কথা হলো এইখানে জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বাদ দিলাম, কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এই রকম রাজনৈতিক দলের সব মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন এবং সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ঐক্যমত্য কমিশন। তাদের বিবেচনায় মনে হয়েছে যে এইটাকে যদি আপনি ভারাক্রান্ত অনেক কিছু করা যায়। আপনি জুলাই সনদে নেই, কিন্তু তার মানে আপনি ইচ্ছে করলে আমাদের সরকার, আমাদের প্রচলিত আইন, তারা কিন্তু কি এরশাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিচার করতে পারবেন। এমন কি আপনি দেখেন যে আইসিটির যে আমাদের কোর্ট আছে সেখানে কিন্তু একটা আইন পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা অপরাধের জন্য ব্যক্তিকে দায়ী করে তার বিচার করতে পারতাম, কিন্তু একটা নতুন মাইলফলক কিন্তু তৈরি হয়েছে যেখানে আমরা অপরাধের জন্য রাজনৈতিক দলের বিচার করতে পারবো এবং ইতিমধ্যে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইসিটি আমাদের যে পরিবর্তিত আইন অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। এখন যে বিষয়গুলো আপনি এখানে উত্থাপন করলেন সেই প্রত্যেকটা বিষয় আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি সরকারের বা সংশ্লিষ্টদের যদি সদিচ্ছা থাকে প্রত্যেকটাই আনা যাবে এবং জুলাই সনদে সেইগুলো না থাকলেও যে করা যাবে না। এখানে প্রশ্নটা হচ্ছে এই অন্য কারণে, সেটা হলো যে অনেকগুলি রয়েছে, এগুলো নেই কেন? এই কারণে অনেকগুলো। তো আমরা যেটা বলছি যে আমাদের সংবিধানে অনেক বিষয় আছে, তো আমরা যখন সংবিধানের অনুচ্ছেদগুলো নির্ধারণ করা হয়েছে সবগুলো তো এখানে অ্যাড্রেস করা যায়নি। তবে আমি মনে করি আপনি যেগুলো বললেন থাকলে ভালো হতো, কিন্তু যে নেই বলে যে এটা অশুদ্ধ হয়ে গেছে তা না। কিন্তু আপনি জাতীয় পার্টির কথা বলছেন, অন্যান্য যে প্রসঙ্গগুলো বলছেন, প্রত্যেকটাই অ্যাড্রেস করার সুযোগ আছে যদি সরকারের সদিচ্ছা থাকে। এই সরকার বা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসে প্রত্যেকের যদি সদিচ্ছার সুযোগ থাকে। তো আমি যে কথাটি বলছি যে বাংলাদেশের ইতিহাসে এটা আমাদের একটা অনন্য সাধারণ, আমাদের সংবিধান 72 সনে প্রণীত হয়েছে, সেই সংবিধানে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেইখানে দায়িত্বপ্রাপ্তরা করেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এমনভাবে মতামত দেওয়ার এবং এমনভাবে আলোচনায় কখনো আমাদের হয়নি এবং এইটাকে আমরা কিন্তু ইতিবাচকভাবে নিতে পারি। আর এখন আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, উনিও বলেছেন আমিও বলেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনার সদিচ্ছা থাকে এবং সরকারের মধ্যে যদি যথাযথ উদ্যোগ থাকে, সেইগুলোও কিন্তু একেবারে মিনিমাম পর্যায়ে এনে মানে নিয়ে আসার এটার যথেষ্ট সুযোগ আছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, উনিও যেটি বলেছেন আমিও বলতে চাই, যে মানে তারা সহনশীলতার পরিচয় নিয়েছেন। আমাদের কাছে এক এক সময় তো মনে হতো, আমি এই টক শোতে এসেও, অন্য টেলিভিশনের টক শোতে এসেও যারা একটু পতিত সরকারের প্রতি এক ধরনের, এখন পর্যন্ত এক ধরনের সহানুভূতি আছে, তারা বলতে চেয়েছেন যে আসলে এটার চূড়ান্তভাবে কিছু হবে না, কিন্তু সবকিছু ভুল প্রমাণিত করে ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আমরা বলবো যে বিচক্ষণতা, বুদ্ধিমত্তার কারণে এই জুলাই সনদ শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে। এবং আমরা মনে করি যে এই জুলাই সনদের স্বাক্ষরিত হওয়ার মধ্যে এটা শুধুমাত্র একটা কাগজে দলিল হয়ে থাকবে না। যদি কাগজে দলিল, আমাদের দেশে অনেক কিছু কিন্তু হয়েছে, শুধু আমাদের দেশে না, পৃথিবীতে ইতিহাসে আমরা দেখি সিজফায়ার হয়, সোশ্যাল কন্ট্রাক্ট হয়, অনেক কিছু, পরবর্তীতে কিন্তু কার্যকর হয় না। আমরা এখন বাংলাদেশের বাস্তবতায় যে এত মানুষের আত্মবিসর্জনের মধ্য দিয়ে
যে নতুন বাস্তবতা এই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এখন আমরা আর পিছনে ফিরতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই এবং রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের দায়িত্বশীল আচরণ আমরা করতে চাই। আশা করি। প্রত্যেক রাজনৈতিক দলের আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী রাজনৈতিক কৌশল তারা প্রয়োগ করবেন, জি। কিন্তু জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে, মানে দেশের কল্যাণের প্রশ্নে জি। তারা ওই নিজেদের রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে এসে জাতির প্রত্যাশা অনুযায়ী, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জি। এই জুলাই সনদটা বাস্তবায়নের জন্য জি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, এবং এক রকমের দায়বোধ কিন্তু আমাদেরও আছে। আমরা এখানে বসে জি। আলোচনা করছি, আমরা যদি সব নেগেটিভ না না না, সেটা- ধরে আনি এবং রাজনৈতিক দলগুলোর সব যদি ছিদ্রান্বেষণ করতে যাই, তাহলেও না, কিন্তু আপনি এক কথা ধরনের বলেছেন, আমরা মানে- সেই প্রসঙ্গে একটু যাবো আর কি। জি জি মাসুম রহমান খলিল, আসলে প্রফেসর সিদ্দিক লাস্ট মুহূর্তে ইঙ্গিত দিয়েছেন, আমরা সেই প্রসঙ্গে একটু কথা বলব। আপনি পার্লামেন্ট দীর্ঘদিন কভার করেছেন, আমি জানি সাংবাদিক হিসাবে, আমি পার্লামেন্ট কভার করেছি, জি আপনি অনেক বেশি করেছেন আমার তুলনায়, অনেক অনেক বেশি। আমরা দেখেছি যেটা প্রফেসর সিদ্দিক বলছিলেন, যে আসলে রাজনৈতিক দলগুলো এবার এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে কেন্দ্র করে যেভাবে আলোচনা করেছে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, আমার জানা মতে পার্লামেন্টে এত গুরুত্ব পাবে, এত ডিটেলস, এত চমৎকারভাবে আলোচনা কখনোই ঘটেনি। আর সব দলের উপস্থিতিতে তো নয়ই, এটা একটা নিঃসন্দেহে ভালো দিক। এবং অনেক জিনিস কিন্তু মানুষ, সাধারণ মানুষও জানতে পেরেছে। এবং রাজনীতি যারা, আমাকে একজন বলেছেন যে আমি ওই অনুষ্ঠানে কোনো একটা ছোট দলের অংশ প্রতিনিধি হিসাবে উনি ছিলেন, উনি বলেছেন যে আমি ওইখানে গিয়ে যে পরিমাণ শিখেছি, সংবিধান সম্পর্কে যা জেনেছি এর 100 ভাগের 1 ভাগও জানতাম না, মানে এটা পজিটিভ দিক। এবং আপনি জানেন যে এনসিপি স্বাক্ষর করেনি, কিন্তু সেটাই শেষ হয়ে গেছে বোধহয়, ব্যাপারটা সেই জায়গায় নেই। আপনি জানেন যে বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ জানিয়েছিলেন যে কোনো রাজনৈতিক দল শুক্রবার, মানে গতকাল যেটা হলো, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তীতে স্বাক্ষর করার সুযোগ পাবে। এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে কমিশনের সাথে শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন আবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এর মানে তারা এইখানে স্টপ করেন নাই। গতকাল রাতে তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়া অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব, দাবি পূরণ হলো পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি, মোটামুটি স্পষ্টই বলেছে। গতকাল আমার ব্যক্তিগতভাবে একজন এনসিপি নেতার সঙ্গে কথা হয়েছিল, ওনার সাথে আমি আলাপ করে যেটা বুঝলাম যে তারা স্বাক্ষরের ব্যাপারে কিন্তু অনেকটা ইতিবাচক। এবং আপনি জানেন সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এবং কালকে স্বাক্ষর হওয়ার পরেও তাদের প্রচেষ্টা ছিল, এবং এটা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলে মনে হয় আপনার? আপনার কথার মধ্যে একটা ইঙ্গিত আছে, সেটা হচ্ছে কি গতকালকে যে জুলাই সনদ স্বাক্ষর হলো, এবং এর আগে একটা ঘটনাও ঘটছে, যেটা আমরা দেখছি যে জুলাই যোদ্ধাদের নামে বেশ কিছু সংখ্যক লোক মঞ্চ দখল করার চেষ্টা করছে এবং ভাঙচুর ইত্যাদি পাল্টা ইত্যাদি হয়েছে। কিন্তু পরে আমরা এনসিপির নেতাদের সাথে পার্সোনাল যখন আলাপ করলাম, তখন যেটা জানা গেল আসলে এই কর্মসূচি তাদের ছিল না। শুধু তারা জুলাই সনদের কিছু ইস্যু নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে, কিছু দাবি উত্থাপন করেছে। কিন্তু এই সুযোগটা নিয়ে তাহলে কারা এই ঘটনাটা ঘটালো, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, এবং যতদূর জানি ইন্টেলিজেন্স যে কিছু কিছু রিপোর্ট আসছে, এর পেছনে আসলে সাবেক যে পতিত সরকার, সেই সরকারের লোকজনের সম্পৃক্ততা কিন্তু পাওয়া গেছে। তারা সেখানে ঢুকে গিয়েছিল, তারা ঢুকে গেছে। সামনে কিছু জুলাই যোদ্ধা আছে, জুলাই যোদ্ধাদের অনেক সময় তাদের ইমোশনের ব্যাপার আছে। আমরা যেভাবেই বলি না কেন, গত 1 বছরের বেশি সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত পদক্ষেপ কিন্তু নেওয়া যায়নি। তো ফলে তাদের মধ্যে হতাশাও আছে, এবং তাদেরকে ব্যবহার করা অনেক সময় সহজ হয়ে যায়। এরকম কিছু একটা জিনিস হয়তো আছে। আমার ধারণা এনসিপি বিষয়টা মনে হয় অনুভব করে। কারণটা হচ্ছে সংস্কারের জুলাই সনদ বলে, জুলাই ঘোষণা বলে, সব কিছুর মূল দাবিটা কিন্তু প্রথম উত্থাপন করে কিন্তু এনসিপি। এনসিপি যদি এই প্রক্রিয়া থেকে সরে আসে, তাহলে এটার পরিণতিটা কি দাঁড়াবে? আমরা জানি আওয়ামী লীগ তো এটার বিরোধিতা করে। তারা কি চায়? তারা চায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে মেলাইন করা, তারপরে এখন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং আরেকটা নতুন পরিবর্তন নিয়ে আসা, যেখানে তারা রাজনৈতিক স্পেস পাবে। অন্যদিকে তাদের পৃষ্ঠপোষক যে বাইরের শক্তি আছে, তাদেরও কিন্তু 3টা স্বার্থ আছে। একটা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য মনে করে যে তারা যে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটা সরকার বাংলাদেশে থাকা। দ্বিতীয়ত হচ্ছে কি, তারা মনে করে যে এখান থেকে গত 16 বছরে যে ট্রানজিট সহ যে সংযোগের সুবিধাগুলো পেয়েছে, যেমন বন্দরের অ্যাক্সেস, মোংলা এবং চট্টগ্রাম, এই জিনিসগুলো কন্টিনিউ করুক।
3 নম্বর যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি, তারপরে নিরাপত্তা যে আমলাতন্ত্র আছে, এসব জায়গায় তাদের পক্ষের লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় যাক। তা এখন এই যে চাওয়াটা, এই চাওয়াগুলো হয়তো প্রকাশ্যে তারা বলে না, কিন্তু আমরা ভেতরটা তো জানি। এই চাওয়াটা বাস্তবায়ন হয় যদি অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যক্রম শেষ না করতে পারে, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যদি জুলাই ঘোষণা শেষ পর্যন্ত কার্যকর কোনো কিছু না হয়, এবং একটা গণতান্ত্রিক রূপান্তরের একটা নির্বাচন যদি গ্রহণযোগ্য না আরেকটা হয়। বিষয় সবচেয়ে বোধহয় বেশি, সেটা হলো ফেসিস্ট বিরোধী শক্তির মধ্যে যদি ফাটল। শক্তিগুলোর মধ্যে ফাটল ধরে। ফাটলিতে। তো এই যে এই পরিস্থিতিটা যেখানে পতিত স্বৈরাচার এবং তাদের পৃষ্ঠপোষকরা লাভবান হয়, ওই জায়গায় তো এনসিপি, জামাত অথবা বিএনপির কোনো স্বার্থ থাকতে পারে না, মানে জুলাইয়ের পক্ষের শক্তির কোনো স্বার্থ থাকতে পারে না। আমার ধারণা এই উপলব্ধিটা কিন্তু তারা দেখছে। আমি জানি প্রফেসর সিদ্দিক সাহেব উনি ডাকসু নির্বাচনের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। এই ডাকসু নির্বাচন যেভাবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল পদ্ধতিতে একটা নির্বাচন হলো, এই নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে। চূড়ান্তভাবে কিন্তু সবাই স্পষ্ট করেছে যে না, এখানে কোনো ধরনের কারচুপি অনিয়মিততা দেওয়া হয়নি। এটার পর ধরে আরও 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো। তো ফলে এই যে ফ্রি ফেয়ার নির্বাচনের একটা এনভায়রনমেন্ট তৈরি করার যে ক্রেডিটটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছে, এই ক্রেডিটকে ধারাবাহিকতা যদি জাতীয় নির্বাচনটা এইভাবে অনুষ্ঠান করা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি, তাহলে তো এটা দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা ঐতিহাসিক ঘটনা হবে। প্রফেসর সিদ্দিক, আমরা জানি আপনাকে খুব আশাবাদী মানুষ, হতাশা কম হন, হতাশা প্রকাশও করেন না বা প্রচারও করেন না। আমরা একটা বিষয় যেটা আলাপ করছিলাম, আপনি এই কথাটা উঠিয়েছিলেন, সেটি হলো যে এনসিপির এখানে স্বাক্ষর থাকলে পুরোপুরি একটা পূর্ণাঙ্গতা পেত। আপনি নিজেই বলেছেন যে সৌন্দর্যে একটু হানি ঘটেছে, কিন্তু এটা শেষ হয়ে গেছে সেরকম নয়। আপনি তৎপরতাটা জানেন, যেটা আমি মাসুম খলিলকে বলছিলাম। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু মনে হচ্ছে খোঁজখবর নিয়ে, এটা একটা ইতিবাচক সমাধান হতে পারে। আপনি যেহেতু এই তরুণদের খুব কাছ থেকে দেখেছেন, এনসিপির যারা এখন নেতৃত্ব পর্যায়ে আছে, এদের কারোর সাথে আপনার ঘনিষ্ঠতা ছিল না এমন না। তারা ক্যাম্পাসে ছিল, আপনি তাদেরকে দেখেছেন, আন্দোলনের সাথে দেখেছেন, আপনার নিজের আন্দোলনে ছিলেন। আপনার কি মনে হয় বিষয়টি ইতিবাচকভাবে শেষ হবে? দেখুন, আপনি যেটা বলছেন যে এই দেশের প্রত্যেকটা মানুষই কিন্তু এটার একটা ইতিবাচক এবং এনসিপির অংশগ্রহণ থাকুক, এটা প্রত্যেকটা মানুষ চায়। এবং কেন চায় একটু আগে উনি উল্লেখ করেছেন। এই যে জুলাই অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এই জুলাই অভ্যুত্থান বিপ্লবের একেবারে পুরোভাগে যারা ছিলেন, তারা নতুন একটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন, বা ধরেন বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়েই তারা নিজেদেরকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এইরকম একটা শক্তির, রাজনৈতিক শক্তির যদি এই জুলাই সনদে শেষ পর্যন্ত অংশগ্রহণ না থাকে, তাহলে আমি আবারও বলতে চাই যে এই এত সুন্দর জিনিসটা, যে ঐতিহাসিক জিনিসটা আমরা বলছি, এটা কিন্তু অপূর্ণাঙ্গ থাকবে। এবং এটা যারা এই জুলাই সনদ স্বাক্ষর করলেন, ঐক্যমত্য কমিশন, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল যারা স্বাক্ষর করলেন, তাদের জন্য যেমন এটার একটা মানে আমরা বলবো যে অপূর্ণ, মানে আত্মশ্লাঘা যেটা অনুভবের অপূর্ণতা থাকবে, ঠিক এনসিপির জন্য একই রকম থাকবে। তাহলে এটার সমাধানটা কি? এখন এই সমাধানটা কিন্তু আছে। আপনি যেটা আক্তার হোসেনের আমি দেখেছি যে উনি বলেছেন যে আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা অব্যাহত থাকবে, এবং আমরা আশা করি যে আমাদের এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে একটা সমাধান হবে, আমরা স্বাক্ষর করতে পারবো। কিন্তু যদি না হয়, তাহলে আমরা জনগণকে নিয়ে পরবর্তী কি হবে সেটা আমরা নির্ধারণ করতে, আমি বিশ্বাস করতে চাই যে এর জন্য তাদের আর বিকল্প কোনো অপশনে যেতে হবে না। রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, আমাদের পুরনো রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য যারা স্বাক্ষর করেছেন, তারা যারা আছেন, তাদেরও আমি একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেছেন যে তাদের রাজনৈতিক অপরিপক্কতা এটা আছে, আমরা বলতেই পারি, কারণ এরা তরুণ এবং রাজনীতিতে তারা সংগঠন হিসাবেও তারা তরুণ, এবং তারুণ্যের কিছু ধর্ম আছে, সেই তারুণ্যের ধর্মের মধ্যে অভিমান থাকে, তারুণ্যের ধর্মের মধ্যে আবেগ থাকে, এবং এইগুলো তো তাদের মধ্যেও থাকাটা অস্বাভাবিক না। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখানে আপনার স্বাক্ষর করেছে, বিশেষ করে বড় রাজনৈতিক দল যারা আগামীতে দেশ পরিচালনা বা দেশ নেতৃত্ব দিবে বলে যারা নির্বাচনের মাধ্যমে সরকার, তাদেরও একটা দায়িত্ব আছে যে সবকিছু, আপনি বলতে চাচ্ছেন তারাও একটা ভূমিকা রাখতে পারে। আমি মনে করি ঐক্যমত্য কমিশনের পাশাপাশি তাদেরও একটা দায়িত্ব থাকবে। এই কারণে বেশি ফলপ্রসূ হবে। হ্যাঁ, আমি এটা থাকা উচিত এই কারণে যে তারা যদি আগামীতে সরকার গঠন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে
নিঃসন্দেহে এনসিপিকেও তারা তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহযোগী হিসাবে, সমর্থক হিসাবে সেটা পেতে চাইবেন। তো ফলে এই ধরনের একটা বিষয়কে মানে করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তারাও, আর সবকিছু যে আমাদের জেনে গোটা জাতিকে জানিয়ে করতে হবে তা না। রাজনীতিতে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কিছু হয়, অনানুষ্ঠানিক আলোচনা হয়, সেটা বেশি রেজাল্ট দেয়। কিন্তু আমরা মনে করি যে কোনোভাবেই এনসিপিকে আসলো না এইরকম মানসিকতা যেন কারো না থাকে, এইটা আমরা মনে করি। কেননা এই জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে তাদেরকেও আমরা নিয়েই কাজটা করতে চাই, এবং এই কাজটা যদি হয় তাহলে এটা জাতির কাছেও স্বস্তিদায়ক মনে হবে। এবং এই সনদ বাস্তবায়ন, সনদ প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, আপনি ঐক্যমত্য কমিশন বলেন, সরকার বলেন, রাজনৈতিক দল বললেন, সবারই এটা একটা মানে দায়িত্ব আছে, এটা আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মাসুমুর রহমান খলিলি, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক, রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন। প্রফেসর সিদ্দিক, আমরা একটু ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি। ডাকসু, জাকসু, চাকসুর পর রাকসুতেও শিবির জয়ী হয়েছে। রাকসুতে শিবিরে বিপি, এজিএস সহ 23টি পদের 20টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। জিএস সাধারণ সম্পাদক পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে সালাউদ্দিন আম্বার বিজয়ী হয়েছে। এখন সারা দেশেই বলা যায়, সচেতন মহলে তো বটেই, সোশ্যাল মিডিয়া তো আরো একটা বিষয় আলোচনা হচ্ছে যে কেন শিবির জয়ী হচ্ছে আর ছাত্রদল কেন হেরে যাচ্ছে। প্রফেসর সিদ্দিক, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শুধু শিক্ষকতা করেন তা নয়, আপনি রাজনীতির খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে সর্বশেষ যে গণঅভ্যুত্থান হলো, ঐতিহাসিক ঘটনাটি ঘটলো, এর সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আর আপনার আরেকটা সুবিধা রয়েছে, যেটা আমার আর খলিল ভাইয়ের নেই, সেটা হলো আপনি এদের সঙ্গেই থাকেন, সারাক্ষণ থাকেন, বলা যায় 24 ঘন্টায় থাকেন। এই যে ছাত্র রাজনীতির প্যাটার্ন পাল্টে যাচ্ছে বা এই জয় পরাজয়ের প্রশ্ন আসছে, আপনার পর্যবেক্ষণটা কি? আমার নিজের মূল্যায়ন হবে, সেটি হচ্ছে এই যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনে আমরা যেটা দেখছি যে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। আপনি দেখেন প্রত্যেকটা ইলেকশন যেখানে হয়েছে, কোনো জায়গায় কিন্তু শিবিরের স্বনামে কোনো মানে প্যানেল নেই। শিবির বাস্তবতাটা উপলব্ধি করেছে। আপনি গত 15 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের যে নারকীয়, দানবীয়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে, আজকের প্রজন্মের শিক্ষার্থী যারা আছে, তারা যারা এই ছাত্রলীগের নারকীয়, নিপীড়ন, সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা শিকার হয়েছেন কোনো না কোনোভাবে। আপনি গ্যাস্ট্রুম কালচার বলেন, গণরূপ কালচার বলেন, এইগুলোর মধ্য দিয়ে কোনো না কোনোভাবে শিকার হয়েছে। প্রথাগত ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের এক ধরনের ট্রমা তৈরি হয়েছে, ট্রমাই ব্যবহার করছেন। আমি একটা ট্রমাই ছাত্রদের, আমরা তো শিক্ষার্থীদের সাথে আলোচনা করি। এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি 1.5 দশকে মানে ছাত্রদলের যে একটা সংকট হয়েছে, তারা কখনো নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন রেখে তারা কোনোদিন ক্যাম্পাসে আসার চেষ্টা করে নাই।
ফলে সাংগঠনিক পরিচয় গোপন না রেখে যেহেতু আসার চেষ্টা করে নাই, ফলে তারা সবসময়ই কিন্তু প্রতিরোধের মুখে হয়েছে এবং কখনো তারা ক্যাম্পাসে আসতে পারে না। রাইট। ছাত্রদলের যে বর্তমান নেতৃত্ব যারা এই অংশগ্রহণ করেছে নির্বাচনগুলোতে, হল থেকে শুরু করে তারা নিজেদের নামে নির্বাচন করেছে, শিবির কোথাও কিন্তু বলে নাই যে আমরা। শিবিরের যে রাজনৈতিক বড় কৌশলটা ছিল যে তারা শিক্ষার্থীদের মনস্তত্ত্বটা অনুধাবন করে তারা যেটা করেছে যে একটা নাম দিয়েছে, ধরেন এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক নামে দিয়েছে। সেইখানে তারা দু একজনকে তারা অন্য দল থেকে বা দল নিরপেক্ষ, আপনি দেখেন সর্বমিত্রকে নিয়েছে, রাজশাহীতেও কিন্তু একজন আপনার সনাতন ধর্মাবলম্বীকে নিয়েছে, ঝুমাকে নিয়েছে। এরা কিন্তু ইয়া করে নাই এবং এরা কিন্তু শিবিরের সাথে কেউ সংশ্লিষ্ট না। আরো আছে দু একজন যারা শিবিরের সাথে সেই অর্থ সংশ্লিষ্ট না। তারা করেছে কি শিবির সমর্থিত বলেছে, এটা করেছে। বিপরীত দিকে তারা খুবই কৌশলে এই যে যারা ছাত্র রাজনীতির প্রতি ট্রমাটাইজ আছে তাদেরকে তারা বুঝাতে সক্ষম হয়েছে যে এই যে স্বনামে ছাত্রদলের উপস্থিতি, একই সাথে আগে তোমরা যেটা দেখেছো এইটার বিপরীতে আরেকটা ভিন্ন নামে তোমাদের কাছে আসছে। দারুণভাবে শিক্ষার্থীরা এটা গ্রহণ করেছে, দারুণভাবে শিক্ষার্থীরা। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অচল অবস্থা তৈরি হয় ডাকসুর আগে, তখন আমরা একটা মানে স্টুডেন্ট পলিটিক্সের জন্য ক্যাম্পাস চার্টার প্রণয়নের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম এবং ঘটনাক্রমে সেই কমিটির আমি প্রধান। তো আমি ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা ধারাবাহিকভাবে বৈঠক করেছি। আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সাধারণ শিক্ষার্থীদের মনোভাবটা বোঝা। আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মধ্যে আমরা এটা দেখেছি যে তারা কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের স্বনামে ক্যাম্পাসে, বিশেষ করে হলগুলোতে আবির্ভাব হোক, এটা তারা চায় নাই। আচ্ছা আচ্ছা। ছাত্রদলের দ্বিতীয় যে সংকট, আমি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি, তারা হলগুলোতে ছাত্রদলের যারাদেরকে মানে হল সংসদে প্রার্থী করা হয়েছে তারা কিন্তু কেউ কোনোদিন হলে থাকে নাই। শিক্ষার্থীদের সাথে তাদের ন্যূনতম কোনো যোগাযোগ নাই, কোনো পরিচয়ও নাই। বিপরীত দিকে যারা ওই শিবির সমর্থিত প্যানেল থেকে তারা কিন্তু হলে ছিল, ছাত্রদের সুখে দুঃখে তারা তাদের সাথে ছিল এবং বিশেষ করে 5 আগস্টের পরে সেখানেও কিন্তু ছাত্রদলের ছেলেরা স্বনামে যেতে পারে নাই, আর স্বনাম ছাড়া অন্যভাবে তারা ওইখানে যায় নাই। ফলে আমরা দেখেছি যে ছাত্ররা এখন একটা জিনিস এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে, যে আপনি কেবলমাত্র ছাত্র সংগঠনের নাম দিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন, এই প্রবণতা ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছে এবং জাতীয় নির্বাচনেও কিন্তু এটার একটা প্রভাব আমরা হয়তো দেখব, যে আপনি একজন প্রার্থী দিয়েছেন, প্রার্থীটাকে তার পছন্দ হয় না, এই অমুক দলের প্রার্থী, মানুষ ভোট নাও দিতে পারে, এটা কিন্তু আছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটির বাস্তবতায় আমি যেটা দেখেছি, অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম হয়ে থাকবে, একই রকমের প্রতিফলন হয়েছে। আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চাকসুতে দেখলাম, চাকসুতে 140টা পদ, হল সংসদে মিলিয়ে 140টা, সেখানে শিবির সমর্থিত যে ইয়াগুলো আছে সেখানে আপনার 76টাই শিবির সমর্থিত পদগুলোতে মানে তারা পেয়েছে। ছাত্রদল 6টা হলের ভিপিজিএস পেয়েছে, কিন্তু এটা আলোচনায় এত আসে নাই। 6টা হলে, হ্যাঁ 6টা হলে ভিপিজিএস সহ তারা কিছু পদ পেয়েছে, এজিএস পদটাও সেখানে পেয়েছে। এজিএস মানে কি? তার মানে হলো আপনি সংগঠনের চেয়ে ব্যক্তির গুরুত্বটা এবার বেশি হয়েছে। আমার কে তো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে শিবির প্যানেল থেকে না, কিন্তু ক্যাম্পাসে তার একটা ইমেজ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে শিক্ষকদের সাথে লাঞ্ছনার ঘটনা, সেটাও শিক্ষকদেরও এটা আমাদের এখন উপলব্ধির সময় আসছে যে ছাত্ররা আমাদেরকে কিভাবে দেখছেন। অনেকের তো ধারণা করেছিল যে শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত, তাকে হয়তো ভোট দেবে না, বিপুল সংখ্যক ভোট দিয়ে, সেটা আমাদেরও উপলব্ধি। তো সামগ্রিকভাবে আমি যেটি মনে করছি এখন, যে এই 5 আগস্ট 2024 বা 36 জুলাই, এটা কিন্তু আমাদের রাজনীতিতে আমরা দৃশ্যমান হোক না হোক একটা পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তনের উপলব্ধি করে যারা যত বেশি মানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেইখানে আপনাকে দিয়ে আমরা শেষ করব। ওই ধরনের প্রশ্ন আমরা পরে করব। জি, মাসুমুর রহমান খলিল, একটু অন্য প্রসঙ্গে যাই। ছাত্র রাজনীতি কিন্তু একটা আলাদা দিক। হ্যাঁ, একটা সময় ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে বাম সংগঠনগুলোর ব্যাপক প্রভাব ছিল এবং তারা নির্বাচনেও জয়ী হতো। সেটা ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, আমরা দেখেছি। এবার কিন্তু এই 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর একটা করুণ হাল ফুটে উঠেছে। রাকসুতে দেখা গেল, আমি শুধু রাকসুর উদাহরণটা দিই, যে সদস্যের অভাবে 7টি বাম ছাত্র সংগঠন মিলে একটি প্যানেল দিলেও 23 পদের বিপরীতে তারা 16 সদস্য বিশিষ্ট প্যানেল দিতে পেরেছে, মানে পূর্ণাঙ্গ প্যানেলই দিতে পারে নাই।
এবং নির্বাচনে ভিপি পদে জয়ী ছাত্র শিবিরের প্রার্থী পান 12,687 ভোট, অথচ বামপন্থী ছাত্র সংগঠনের প্যানেল যেটা গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ নাম দিয়েছিল, সেই প্যানেলের ভিপি প্রার্থী পান 237 ভোট মাত্র। জিএস পদে জয়ী প্রার্থী পান আম্মার, যে জয়ী হয়েছেন, 11,537 ভোট, আর বামের প্রার্থী পেয়েছেন 299 ভোট। এজিএস পদে জয়ী প্রার্থীর 6,971 ভোটের বিপরীতে বাম ছাত্র সংগঠনের প্রার্থী পেয়েছেন মাত্র 171 ভোট। বাম ছাত্র সংগঠনগুলোর এই যে পরিণতি ক্যাম্পাসগুলোতে, এটা কেন হলো বলে আপনার মনে হয়? আমার মনে হয় এই পরিণতি হওয়ার দুইটা মৌলিক কারণ আছে। তার আগে আমি বলি, আমরা যখন ছাত্র ছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন হচ্ছে মান্না, গিয়েছিলেন আক্তার, পর আক্তার ভিপি হলেন, গিয়াউদ্দিন বাবলু জিএস হলেন। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমাদের ওই টাইমে একবার ভিপি এবং জিএস দুইটাই ছাত্র শিবিরে ছিল। তার আগের টার্মে কিন্তু ভিপি ছিল হচ্ছে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগের, জিএস ছিলেন মুজিবাদী ছাত্রলীগ। তারপর আবার কি মান্না ভাই ছিলেন ওই সময়? না, মান্না ভাই ওখানে না, তখন ঢাকায় ছিলেন মান্না ভাই। চট্টগ্রামে তো মান্না ভাই ছিলেন তারও আগে। তো তখন আমরা বাম ছাত্র সংগঠনগুলো দুটো জিনিস দেখতাম। একটা হচ্ছে তাদের একটা আদর্শগত একটা মানে প্রভাব কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে ছিল। দ্বিতীয় ছিল হচ্ছে তাদের সার্ভিসটা, তারা সবসময় ছাত্রদের কল্যাণে কর্মসূচির মধ্যে থাকতেন। কিন্তু এখন এই যে প্রায় 30-40 বছরের ব্যবধানে যেটা দেখা যায়, বাম ছাত্র সংগঠনগুলো অনেক বেশি রাজনীতি আক্রান্ত হয়ে গেছে। আমি আক্রান্তই বলবো, কারণ তারা স্টুডেন্টদের যে সার্ভিস দেয়া, এটা কিন্তু তারা আগের মতো ভাবে দিচ্ছে না। আর আদর্শগতভাবে বিশ্বব্যাপী কিন্তু বাম রাজনীতি, মার্ক্সবাদ, লেনিনবাদ, এগুলো কিন্তু কোনো আবেদন সৃষ্টি করে না। বলতে গেলে আপনি চায়নাকেও যদি বলেন, এটা কিন্তু মার্ক্সবাদী রাষ্ট্র এখন আর নেই। ঠিক তার বিপরীতে যারা আসলে জয়ী হলেন, এই যে শিবিরের কথা আমরা বলছি, শিবির সমর্থিত প্যানেলের, তারা কিন্তু সার্ভিসটাই দিয়েছে, ছাত্রদের সামনে একটা কর্মসূচি দিয়েছে এবং কীভাবে অগ্রসর হতে হবে একটা ধারণা তারা দিয়েছে, এবং এটা বাস্তবে তারা পরিণত করেছে। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটার কারণে আমার মনে হয় বাম ছাত্র সংগঠনগুলো আজকে ছাত্রদের সমর্থন একেবারে শূন্যের কোটায় চলে আসছে, অথচ এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় তাদেরই নেতৃত্ব ছিল। সিদ্দিকুর রহমান খান একসময় ছাত্রদল করতেন, এখন টকশোতে খুব পরিচিত মুখ, আমি নামটা বলছি না। এমন একজন গতকাল ফেসবুকে লিখেছেন যে 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয় নিয়ে বিএনপি ও ছাত্রদলের নতুন করে বিশ্লেষণ করা দরকার। পরাজয়ের থেকেও বড় কথা শিবিরের সঙ্গে ছাত্রদলের প্রাপ্ত ভোটের ব্যবধান। এত সংখ্যক তরুণের কাছে ছাত্রদল কেন গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি, তার কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ পরিকল্পনা করা জরুরি। যারা ছাত্রদলের কমিটি দিচ্ছেন তারা নেতৃত্ব নির্বাচনে ভুল করছেন কিনা, সঠিক গাইডলাইন দিতে ব্যর্থ হচ্ছেন কিনা, এটাও ভেবে দেখা দরকার। নির্বাচনে জয় পরাজয় থাকবে, মেনেও নিতে হবে, কিন্তু ছাত্রদলের একজন সাবেক কর্মী হিসাবে শিবিরের সঙ্গে ছাত্রদলের ভোটের এই ব্যবধান মেনে নেওয়া কঠিন। এটা হল তার রিয়াকশন। এখানে আমি একটা যোগ করি, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটা যদি নির্মোহভাবে বলি, সেটা হলো যে ছাত্রদলের নেতারা যে বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের বেশিরভাগ অংশ থাকছে শিবিরের বিরুদ্ধে। কিন্তু তারা কি বলতে চান, তারা কি চান, সেই বক্তব্যটা কিন্তু বার্তাটা তরুণদের কাছে যাচ্ছে না। এই নিয়ে ছাত্রদলের একজন নেতার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি বললাম যে তোমরা শিবির নিয়ে তো ব্যস্ত রয়েছে, তোমরা কি করতেছো সেটা বলো। এই যে গ্যাপটা, এটা কিভাবে ফিল আপ হবে? এই যে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ফলাফল এবং ছাত্রদল নিঃসন্দেহে বাংলাদেশে একটা বড় ছাত্র সংগঠন, এতে কোনো সন্দেহ নেই। আমরা গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ছিল, কিন্তু তাদের কার্যক্রম সেইভাবে কিন্তু আমরা দেখি নাই। বিশেষ করে আপনি এই জুলাইয়ের পট পরিবর্তনের পরে হলগুলোতে ছাত্রদের সামনে বক্তব্য নিয়ে তারা উপস্থাপিত হয়নি। শেষ মুহূর্তে ছাত্রদলের কমিটিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া, এবং এমন সময়ে এই কমিটিগুলো দেওয়া হয়েছে যখন ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতি সম্পর্কে শিবির এটা একেবারে কৌশলে একটা হলগুলোতে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো বলছি। আপনি ধরেন ডিবেটিং সোসাইটির সভাপতি শিবির, এবং নির্বাচনের সময় তিনি প্রার্থী হয়েছেন। আপনি ধরেন হল কালচারাল ক্লাবের, হল বাঁধনের সবাই ওরা নিয়েছে। ওই সংগঠনগুলোর মধ্য দিয়ে শিবির একটা ধারণা সাধারণ ছাত্রদের মধ্যে দিয়েছে যে কল্যাণমূলক রাজনীতি, কল্যাণমূলক
চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন। কল্যাণমূলক রাজনীতি। হুম। ছাত্রদল সেটা বুঝতে ভুল করেছে, অথবা তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারে নাই। এখন আপনি যেটা বলছেন যে এই যে নির্বাচনগুলো হলো, এবং আমরা যদি ভবিষ্যতে আশা করতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অব্যাহতভাবে হবে, এটা আমরা আশা করতে চাই। তো হবে কিনা আমরা জানি না, কিন্তু আশা করতে চাই। এখন যে বাস্তবতা, এই পরাজয়ের মধ্য দিয়ে ছাত্রদলের রাজনীতির যে তাদের সেটা পুনর্বিবেচনা করা ছাড়া, পুনর্মূল্যায়ন করা ছাড়া এটার কোনো বিকল্প নাই। এখন বিএনপি ছাত্রদলকে সেটা করছে। আমি বলি যেটি হচ্ছে যে নিঃসন্দেহে তাদের কর্ম পরিকল্পনা আছে, নিঃসন্দেহে আমি তো সেটা বলতে পারবো না তারা করছে কিনা। ক্যাম্পাসে থাকেন এই কারণে প্রশ্নটা করা। আমরা বলছি। জি। তবে যেটি আসার বিষয় হচ্ছে, ধরেন ডাকসু নির্বাচন নিয়ে হলেও ছাত্রদল কিছু দাবি উত্থাপন করলেও আমরা পরবর্তীতে দেখেছি যে কোনো কোনো জিনিস, এগুলো আমরাও জানতাম না ক্যাম্পাসে, যে একটা প্রতিষ্ঠানকে আপনি ব্যালট পেপার দিয়েছেন, আরেকটা প্রতিষ্ঠানকে মৌখিকভাবে দিয়েছেন, এবং তারা নীলক্ষেতে এই কাজগুলো, এগুলো কিন্তু কেউ জানতো না। এই বিষয়গুলো সামনে এসেছে, এগুলো হয়েছে। কিন্তু ছাত্রদল কিন্তু তারা যে কল্যাণমূলক রাজনীতি বিশ্ববিদ্যালয়ে একটা সময় এসে শুরু করেছে, সেখান থেকে কিন্তু সরে যায় না। এই ডাকসু নির্বাচনের পরে ছাত্রদের সাথে সম্পর্ক বজায় রাখা, এগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। আরেকটা হলো সবকিছু এখন জাতীয় নির্বাচনের ডামাডোলে, যা ছাত্র দলকে যারা পরিচালনা করে তারাও কিন্তু এখন নিজেদের নিয়ে ব্যস্ত। ছাত্রদল এখন একটা বড় সংকটের মধ্যে আছে। ধরেন 15 বছরে যারা ধরেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে নাই, কিন্তু ছাত্রদল আঁকড়ে ছিল, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, জেলে গেছে, অনেক কিছু হয়েছে, তাদের মধ্যে কিন্তু এখন একটা প্রত্যাশা যে আমি তো কোনো দলীয় কোনো স্বীকৃতি পেলাম না, আমি তো কোনো দলীয় স্বীকৃতি, তাহলে আমার এত ত্যাগ কেন? তো ফলে এই মানে বিএনপির জন্য এখন যে বড় সমস্যাটা হয়েছে, যে তাদের উপেক্ষা করে সরাসরি একেবারে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ফিরে আসা। ধরেন শিবির এত কিছুর মধ্যেও আমরা কেউ জানি না, কিন্তু নিয়মিত তাদের কমিটি পরিবর্তন হয়েছে, সেখানে নেতৃত্বের চর্চাটা তারা রেখেছে। তবে আমার ধারণা, যদি জাতীয় নির্বাচন হয় এবং নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিএনপির যদি আগামী দিনের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের পরিকল্পনা, আমি যতদূর জানি তারা একেবারে এই সংগঠনগুলো ছাত্রদের মধ্য দিয়েই করতে হবে, এছাড়া কোনো বিকল্প একটা নেই। প্রশ্ন এক লাইনে, জি, সেটি হলো যে দুধনের মন্তব্য রয়েছে যে এই বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে, আবার একটা অংশ বলছে ফেলবে না। আপনার কি মূল্যায়ন? দেখুন, এটার জাতীয় নির্বাচনে একেবারে ফেলবে না আমি এটা বলতে চাই না, কোনো না কোনো মাত্রায় এটার প্রভাব ফেলতে পারে, কিন্তু এইটাই বড় জাতীয় নির্বাচনের নিয়ামক হয়ে যাবে এটাও আমরা মনে করি না। একটু আগে যিনি বলেছিলেন, যারা অতীতে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন যে প্যানেল, তারা কিন্তু জাতীয় রাজনীতিতে কেউ পানি পান ওইখানে না। কিন্তু ওই সময় কিন্তু না, ওটার পার্থক্য ছিল, সোশ্যাল মিডিয়ার কারণ ছিল না, হ্যাঁ, জনগণের কাছে পৌঁছতো না, কিন্তু তারপরেও কিন্তু হয়নি। কিন্তু আমি যেটা মনে করি, এই জন্যই আমি বললাম যে এটাকে পড়বে না, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এটাই একমাত্র নিয়ামক হয়ে যাবে, এটাও বোঝার শোনা। মাসুম রহমান খলিল, আমি শেষ করি, সেটা হলো একই প্রশ্ন যদি আপনাকে করি, কি বলবেন? আমি শুধু এটুকুই বলতে চাইবো, এখন বাংলাদেশের যে ভোটার আছে 12 কোটি প্লাস সম্ভবত, এই ভোটারের 40% হচ্ছে যারা একবারও ভোট দেয়নি, মানে তরুণ, এবং ওই ক্যাটাগরির লোকেরা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে ভোট দিয়েছে। ফলে আমি ওনার সাথে একমত, তবে এটুক বলবো যে এবার অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি প্রভাব পড়তে পারে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে, যে আমরা একটা মানসিকতা প্রবণতা দেখছি, সেটা জাতীয় নির্বাচনে পড়তে পারে। তবে শতভাগ পড়বে আমি সেটা বলবো না, তবে অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি পড়তে পারে। মাসুম রহমান খলিলি এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনারা দুজন খুব মূল্যবান বক্তব্য রেখেছেন। বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে যে কথা বলেছেন, আমার মনে হয় সেটি আমাদের দর্শকদের একটা ভাবনার জায়গা তৈরি করে দিবে। এবং আপনারা জুলাই সনদ নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন দুজন, যে শেষ পর্যন্ত এনসিপি এখানে স্বাক্ষর করবে, আমরাও সেই প্রত্যাশায় থাকলাম। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।